সেনেগালের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে একটি হ্রদ রয়েছে, যা দেখতে একটি বিশাল স্ট্রবেরি স্মুদির মতো। এর জল গোলাপিজেন ফটোশপের কোনো ছবি, কিন্তু এটি আসল। রেতবা হ্রদের এই রং এসেছে ৩.৫ বিলিয়ন বছর পুরনো প্রাচীন ব্যাকটেরিয়া থেকে, যা সূর্য থেকে নিজেদের রক্ষা করার জন্য একটি গোলাপি রঞ্জক পদার্থ নিঃসরণ করে। এই জল মৃত সাগরের চেয়ে ১.৫ গুণ বেশি লবণাক্ত। লোকেরা কাঁধ পর্যন্ত জলে দাঁড়িয়ে খালি হাতে তলদেশ থেকে লবণ তোলে। কিন্তু এই জলে বড়জোর ১০ মিনিটের বেশি দাঁড়ানো যায় নান ইলে রাসায়নিকভাবে ত্বক পুড়ে যেতে পারে, তাই শ্রমিকরা নিজেদের শরীরে শিয়া বাটার মেখে নেয়। এখান থেকে প্রতি বছর ২৪,০০০ টন লবণ রপ্তানি করা হয়, যা হাজার হাজার পরিবারের আয়ের প্রধান উৎস। এর পাশাপাশি পর্যটনও এখানে একটি বড় আকর্ষণ। সেনেগালের উপকূল থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত গড়ি নামের ছোট্ট দ্বীপটির আয়তন মাত্র ০.১৮ বর্গ কিলোমিটার, কিন্তু এর এক ভয়াবহ ইতিহাস রয়েছে। পর্তুগিজরা ১৪৪৪ সালে এটি আবিষ্কার করে, তারপর ডাচ, ব্রিটিশ এবং ফরাসিরা এটি শাসন করে, এবং তারা সবাই একই ব্যবসায় নিযুক্ত ছিল, দাস ব্যবসা। দাসদের ঘরে ৩x৩ মিটারের ছোট ছোট প্রকোষ্ঠে ২০ জন করে মানুষকে গাদাগাদি করে রাখা হতো, গলায় শিকল দিয়ে বেঁধে রাখা হতো, এবং ক্রেতা না পাওয়া পর্যন্ত মাসের পর মাস আটকে রাখা হতো। তাদের দিনে একবার খেতে দেওয়া হতো, দিনে একবার শৌচাগার ব্যবহারের সুযোগ দেওয়া হতো, এবং রোগ ও অস্বাস্থ্যকর পরিবেশে শত শত মানুষ মারা যেত, কিন্তু ক্রমাগত নতুন বন্দীদের আনা হতো। যে দরজা দিয়ে আর ফেরা যেত না, সেই দরজা দিয়ে দাসদের সরাসরি জাহাজে নিয়ে যাওয়া হতো। এটাই ছিল আফ্রিকাকে তাদের শেষবার দেখা। এরপর আমেরিকা এবং দাসত্ব, যেখানে ফেরার কোনো অধিকার ছিল না। নিহতদের সঠিক সংখ্যা অজানা। কিছু ঐতিহাসিক বলেন লক্ষ লক্ষ, অন্যরা বলেন কয়েক হাজার, কিন্তু একটি জীবন হারানো এক মর্মান্তিক ঘটনা। সেনেগালের জনসংখ্যার ৯৫% মুসলিম, কিন্তু ইসলাম শব্দটি শুনলে আপনি দেশটি সম্পর্কে যা ভাবেন এটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বহুবিবাহ সম্পূর্ণ বৈধ। একজন পুরুষ আনুষ্ঠানিকভাবে ৪ জন পর্যন্ত স্ত্রী রাখতে পারেন, এবং প্রায় ৪০% বিবাহই বহুবিবাহ। নতুন রাষ্ট্রপতি ফায়েরো ২ জন স্ত্রী আছেন, একজন খ্রিস্টান এবং একজন মুসলিম, এবং এটিকে কেউ অদ্ভুত বা লজ্জাজনক বলে মনে করে না। আর এখন এই বিষয়টি বিবেচনা করুন, একটি মুসলিম দেশে মদ বিক্রি সম্পূর্ণ বৈধ। অন্য যে কোনো ইউরোপীয় দেশের মতোই এখানে সর্বত্র কোনো বিধিনিষেধ ছাড়াই বিয়ার এবং ওয়াইন বিক্রি হয়। ফরাসি ঔপনিবেশিক উত্তরাধিকার এবং সেনেগালের ইসলামের বিশেষ কোমল প্রকৃতি এক আশ্চর্যজনক মিশ্রণ তৈরি করেছে। এখানকার মুসলমানরা কোনো অভিযোগ ছাড়াই ওয়াইন পান করেন। আফ্রিকার অন্য কোথাও আপনি এমনটা খুঁজে পাবেন না। সেনেগাল একটি অবিশ্বাস্যভাবে সহনশীল এবং মুক্ত সমাজ বজায় রেখে ঐতিহ্যকে রক্ষা করতে সক্ষম হয়েছে। সেনেগালের একটি জাতীয় খেলা আছে যার নাম ল্যাম্ব। এটি কুস্তি এবং মুষ্টিযুদ্ধের একটি মিশ্রণ, যেখানে খেলোয়াড়রা খোলা হাতে আঘাত করে এবং এর কার্যত কোনো নিয়ম কানুন নেই। স্টেডিয়ামগুলো কানায় কানায় পূর্ণ থাকে, মানুষ ফুটবল ম্যাচের মতো চিৎকার করে, তবে আরও জোরে। এটি কোনো সাধারণ ম্যাচ নয়, এটি একটি সত্যিকারের গ্ল্যাডিয়েটরের লড়াই। শীর্ষস্থানীয় কুস্তিগিররা একটি লড়াইয়ের জন্য $২.৫ লক্ষ পর্যন্ত আয় করে, যা দেশের রাষ্ট্রপতির পুরো ১ বছরের আয়ের চেয়েও বেশি। লড়াইয়ের আগে যোদ্ধারা মারাবুদদের স্থানীয় জাদুকর সাথে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে, নাচে, নিজেদের গায়ে দুধ ঢালে এবং তাবিজ পরে। এই প্রদর্শনী ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে, এবং এটিএই জাঁকজমকেরই একটি অংশ। ঢাকার জুড়ে বাস এবং বিভিন্ন ভবনে চ্যাম্পিয়নদের ছবি টাঙানো থাকে। তারা যে কোনো রাজনীতিবিদ বা ফুটবল খেলোয়াড়ের চেয়েও বেশি শক্তিশালী, প্রতিটি শিশুর চেনা লোকনায়ক। সেনেগাল অবিশ্বাস্য সঙ্গীতের জন্যও পরিচিত। সাবার ড্রামের শব্দ এত জোরে হয় যে তার কম্পন সারা শরীরে ছড়িয়ে পড়ে, এবং মানুষ প্রতিদিন রাস্তায় নাচে। পশ্চিম আফ্রিকার মূল ভূখণ্ডের একমাত্র দেশ সেনেগাল, যেখানে ১৯৬০ সালের পর থেকে একটিও সামরিক অভ্যুত্থান ঘটেনি। যখন এর প্রতিবেশী দেশগুলো গৃহযুদ্ধ ও স্বৈরশাসনের রক্তে ডুবেছিল, সেনেগাল তখন নির্বাচনের মাধ্যমে নীরবে ক্ষমতার পালা বদল করে, যা আফ্রিকায় প্রায় নজিরবিহীন এক কীর্তি। ২০২৪ সালে রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করে নিজের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু জনগণ রাস্তায় নেমে আসে এবং সংসদ তাকে পিছু হটতে বাধ্য করে।
নির্বাচনে জয়ী হন ৪৪ বছর বয়সী বাশিরো ফায়ে, যাকে ১০ দিন আগেই রাজনৈতিক অভিযোগে কারারুদ্ধ করা হয়েছিল। তিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ফায়ে বিরোধী দলীয় নেতা উসমান সোনকোর স্থলাভিষিক্ত হন, যাকে আদালত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিয়েছিল, কিন্তু সোনকো আদালতের সেই সিদ্ধান্ত অমান্য করতে রাজি হননি, যদিও তা অন্যায্য ছিল। বিরোধী দলের পক্ষ থেকে আইনের প্রতি এমন শ্রদ্ধা এমনকি উন্নত দেশগুলোতেও বিরল। গণতন্ত্র কিভাবে কাজ করা উচিত সেনেগাল তার এক প্রকৃত উদাহরণ। সেনেগালকে ইউরোপের সোপান বলা হয় কারণ এটি আফ্রিকার পশ্চিমতম বিন্দু এবং অন্য যে কোনো আফ্রিকান দেশের চেয়ে ব্রাজিলের বেশি কাছে অবস্থিত। পঞ্চদশ শতক থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফরাসিরা এখানে শাসন করেছিল এবং স্বাধীনতার পরেও তারা পুরোপুরি চলে যায়নি। ফরাসি এখনও দেশটির সরকারি ভাষা এবং দেশটি পশ্চিম আফ্রিকান ফ্রাঙ্ক ব্যবহার করে, যা ফ্রান্স দ্বারা মুদ্রিত ও নিয়ন্ত্রিত। এটি ৮টি প্রাক্তন উপনিবেশের মুদ্রা। এই খাঁটি ঔপনিবেশিক মুদ্রাটি আনুষ্ঠানিক স্বাধীনতার ৬৫ বছর পরেও প্যারিসকে সেনেগালের অর্থনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়। নতুন রাষ্ট্রপতি ফায়ে প্রকৃত সার্বভৌমত্ব অর্জনের জন্য ফ্রাঙ্ক বিলুপ্ত করে নিজস্ব মুদ্রা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসিরা উদ্বিগ্ন, কিন্তু এই প্রক্রিয়া অপ্রতিরোধ্য। পশ্চিম আফ্রিকা জুড়ে একের পর এক দেশ ফরাসি সৈন্য বিতাড়িত করছে এবং ফ্রাঙ্ক পরিত্যাগ করছে। ঔপনিবেশিকতার যুগের অবশেষে অবসান ঘটছে। সেনেগালে হাজার বছরেরও বেশি পুরনো বাওবাব গাছ জন্মায়, যার কাণ্ড এত বিশাল যে তার ভেতরে একটি আস্ত ঘর বা এমনকি একটি ছোট দোকানও তৈরি করা যায়। স্থানীয়রা বাওবাব গাছকে প্রাকৃতিক শস্য ভাণ্ডার হিসেবে ব্যবহার করে এবং সঙ্গীত শিল্পী ও কবিদের মৃত্যুর পর সরাসরি এই গাছের কাণ্ডের ভেতরেই সমাহিত করা হয়। বাওবাব ফলে কমলার চেয়ে ৬ গুণ বেশি ভিটামিন সি থাকে এবং এর রসকে সর্বরোগের নিরাময় বলে মনে করা হয়। এর ছাল দিয়ে দড়ি বোনা হয়, পাতা পালং শাকের মতো খাওয়া হয় এবং এই গাছ জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই সরবরাহ করে, তাই এর ডাকনাম জীবন বৃক্ষ। কিন্তু জলবায়ু পরিবর্তন এই প্রাচীন দৈত্যাকার গাছগুলোকে হুমকির মুখে ফেলেছে। প্রতি বছর খরা আরও তীব্র হচ্ছে এবং দক্ষিণ আফ্রিকার অনেক পুরনো বাওবাব গাছ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। ২০১৪ সালে সেনেগালের উপকূলের কাছে ১৫ ট্রিলিয়ন ঘনফুট মজুদ সহ একটি বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং দেশটি গ্যাস রপ্তানির মাধ্যমে বিশেষ করে ইউরোপে ধনী হওয়ার সম্ভাবনা দেখতে পায়। ইউরোপ রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজছে এবং সেনেগাল সঠিক সময় সঠিক জায়গায় অবস্থান করছিল। এর থেকে বছরে সম্ভাব্য রাজস্বের পরিমাণ শত শত কোটি ডলার। কিন্তু একটি বড় ঝুঁকি রয়েছে যে তেলের টাকা দেশটিকে ধ্বংস করে দেবে, যেমনটা নাইজেরিয়ায় হয়েছিল, যেখানে তেল সমৃদ্ধির পরিবর্তে দুর্নীতি ও যুদ্ধ নিয়ে এসেছিল। কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেয় যে গ্যাসের রাজস্ব স্কুল, হাসপাতাল এবং রাস্তাঘাটের জন্য ব্যয় করা হবে, কিন্তু আফ্রিকায় এই ধরনের প্রতিশ্রুতি প্রায়শই কেবল প্রতিশ্রুতিই থেকে যায়। চীন সক্রিয়ভাবে সেনেগালকে ঋণ দিচ্ছে এবং সেখানে শত শত কোটি ডলার ব্যয় বিমানবন্দর, রাস্তা ও স্টেডিয়াম নির্মাণ করছে। সবকিছু দেখতে ভালোই লাগছে, কিন্তু এর মধ্যে একটি ফাঁক রয়েছে। নতুন বিমানবন্দরটি নির্মাণে চীনের ৫৭ কোটি ডলার খরচ হয়েছে এবং এক্সপ্রেসওয়ের জন্য আরও কয়েকশো মিলিয়ন ডলার লেগেছে, যার সবই সুদসহ ঋণ। দেশটি যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয় তবে এই অবকাঠামো ৯৯ বছরের জন্য চীনের কাছে হস্তান্তর করা হবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে ইতিমধ্যেই এমনটা ঘটেছে, যারা তাদের বন্দর ছেড়ে দিয়েছিল। সেনেগাল বেইজিংয়ের কাছে কয়েকশো কোটি ডলার ঋণী এবং এই ঋণ অর্থনীতির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে, যা একটি চিরায়ত ঋণ ফাঁদ। নতুন সরকার চীনা ঋণের শর্তাবলী নিয়ে পুনরায় আলোচনা এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চীন চুক্তি পুনরালোচনায় অনিচ্ছুক। যদিও সেনেগাল বর্তমানে নতুন রাস্তা ও ভবন পাচ্ছে, কিন্তু ২০ বছর পর হয়তো দেখা যাবে যে এই সব কিছুই সেনেগালের জনগণের নয়, বরং বেইজিংয়ের সম্পত্তি। সেনেগালের মানুষ তাদের প্রোটিনের ৮০% মাছ থেকে পায়। উপকূলবর্তী লক্ষ লক্ষ পরিবারের জন্য মাছ ধরাটাই প্রধান খাদ্য ও আয়ের উৎস।
কিন্তু চীন, রাশিয়া এবং ইউরোপের বিশাল ট্রলারগুলো সেনেগালের জলসীমা লুণ্ঠন করে প্রতি বছর অবৈধভাবে লক্ষ লক্ষ টন মাছ ধরে। সেনেগালের অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য নৌবাহিনী গঠনের মতো তহবিল নেই, তাই জলদস্যু ট্রলারগুলো রাতে এসে চোখের সামনে যা পায় সব ধরে ফেলে এবং কোনো শাস্তি ছাড়াই চলে যায়। স্থানীয় জেলেরা কাঠের নৌকায় করে মাছ ধরতে বের হয় এবং প্রায় খালি জাল নিয়ে ফেরে। তারা একসময় 1 ঘন্টায় নৌকা ভর্তি মাছ ধরত, কিন্তু এখন দিনে মাত্র কয়েক কিলোগ্রাম ধরতে পারে। সেনেগালের তরুণরা মাছও পায় না, কাজও পায় না, তাই তারাও সেই একই কাঠের নৌকায় চড়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। ইউরোপীয়রা সেনেগালের জলসীমা থেকে মাছ চুরি করে এবং তারপর অবাক হয় যে কেন তরুণরা উন্নত জীবনের জন্য তাদের কাছে আসছে। এটি অবিচারের এক দুষ্ট চক্র। সেনেগালের উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত 1300 কিলোমিটার বিস্তৃত উন্মুক্ত সমুদ্র, যে পথটুকু মানুষ কাঠের নৌকায় পাড়ি দেওয়ার চেষ্টা করে। 20 জনের জন্য তৈরি একটি নৌকায় 150 জন গাদাগাদি করে বসে। যদি ঝড় ওঠে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। সমুদ্র বড়ই নির্মম। 2006 সালে এক বছরে 30,000-এরও বেশি মানুষ সাঁতরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছিল। হাজার হাজার মানুষ ডুবে মারা যায়, তাদের মৃতদেহ আর কখনো উদ্ধার করা যায়নি। মানুষ যুদ্ধের কারণে নয়বরং হতাশা থেকে সাঁতরায়। যখন মাছ নেই, কাজ নেই, আর কোনো ভবিষ্যৎ নেই, তখন ডুবে যাওয়ার ঝুঁকিও সহনীয় বলে মনে হয়। সেনেগালের সৈকতে শত শত নৌকা পড়ে থাকে, যেগুলো হয় আর ফেরে না, অথবা খালি ফেরে যায় এক উন্নত জীবনের আশার কবরস্থান। ইউরোপ বেড়া তৈরি করে এবং সমুদ্রে টহল দেয়, কিন্তু মানুষ তবুও সাঁতরায়, কারণ হতাশা মৃত্যুর ভয়ের চেয়েও শক্তিশালী এবং তারা অন্য কোনো বিকল্প দেখে না। সেন্ট লুই ছিল আফ্রিকায় প্রথম ফরাসি রাজধানী। সেনেগাল নদী ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত এক সুন্দর ঔপনিবেশিক শহর। এখন শহরটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। প্রতি বছর সমুদ্র এগিয়ে আসছে, বাসিন্দাদের অসহায় চোখের সামনেই ঘরবাড়ি জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। 2018 সালে একটি মাত্র ঝড়ে একটি বাঁধ ভেঙে যায় এবং রাতারাতি একটি পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, যার ফলে 4000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। অন্যদিকে সাহারা এগিয়ে আসছে, বালির টিলা, রাস্তাঘাট ও মাঠ ঢেকে দিচ্ছে। বাসিন্দাদের মরিয়া চেষ্টা সত্ত্বেও বাতাস আরও বেশি বালি উড়িয়ে আনছে। এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্ব উষ্ণায়নের কারণে পশ্চিম আফ্রিকার বেশিরভাগ উপকূলীয় শহর জলমগ্ন হবে এবং সেন্ট লুই হল এর প্রথম শিকার মাত্র। হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে, কিন্তু অনেকেই থেকে গেছে, কারণ তাদের পূর্বপুরুষদের এখানেই সমাধিস্থ করা হয়েছে। তাদের পুরো জীবন এখানেই কেটেছে, আর তারা যাবেই বা কোথায়? 4 থেকে 15 বছর বয়সী হাজার হাজার ছেলে, যারা তালিবে নামে পরিচিত রাজধানীর রাস্তায় ঘুরে বেড়ায় এবং সেখানেই বসবাস করে। তাদের ধর্মীয় বিদ্যালয়ে পাঠানো হয়, যেখানে মারাবুত নামে পরিচিত শিক্ষকরা শিশুদের সারাদিন ভিক্ষা করতে এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এনে দিতে বাধ্য করেন, বা লাঠি দিয়ে মারধর করে। একে ইসলামিক শিক্ষা বলা হলেও বাস্তবে এটি নিছক শোষণ। শিশুরা মেঝেতে ঘুমায়, উচ্ছিষ্ট খায় এবং বছরের পর বছর তাদের বাবা মাকে দেখতে পায় না। কর্তৃপক্ষ এই সমস্যা সম্পর্কে অবগত, কিন্তু কিছুই করে না, কারণ মারাবুতদের ব্যাপক ধর্মীয় প্রভাব রয়েছে এবং তাদের কাজে হস্তক্ষেপ করা রাজনৈতিকভাবে বিপজ্জনক। তবে অন্যান্য ক্ষেত্রে সেনেগাল আশ্চর্যজনকভাবে উদার। এখানে সমকামীদের গৌরব প্রদর্শনের প্যারেড হয় না, আবার প্রতিবেশী দেশগুলোর মতো কঠোর নিপীড়নও নেই। যেখানে মৌরিতানিয়ায় এর জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেখানে সেনেগালে মনোভাব আরও শিথিল। সমাজ রক্ষণশীল কিন্তু আক্রমণাত্মক নয়, যা আফ্রিকায় একটি বিরল ঘটনা। সেনেগাল বিশ্বকে ইউসু দুরাকে উপহার দিয়েছে, যিনি ওলক ভাষায় গান গেয়ে আফ্রিকান সঙ্গীতের এক কিংবদন্তি হয়ে ওঠেন এবং এমনকি ইউরোপেও সুপরিচিত ছিলেন। তার গান শুধু বিনোদন ছিল না, বরং অবিচারের বিরুদ্ধে এক অস্ত্র ছিল। তার সঙ্গীতের মাধ্যমে তিনি দারিদ্র, দুর্নীতি এবং সরকার কর্তৃক উপেক্ষিত সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। স্থানীয় র্যাপাররা এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে। তারা পথশিশুদের দারিদ্র এবং জনগণ অনাহারে থাকার সময় কর্মকর্তাদের বাজেট থেকে চুরির মতো বিষয় নিয়ে র্যাপ করে। তরুণ সঙ্গীত শিল্পী ও আন্দোলনকারীরাই সামাজিক মাধ্যম এবং কনসার্টের মাধ্যমে 2024 সালের নির্বাচন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছিল। সেনেগালের সঙ্গীত একটি রাজনৈতিক শক্তি, যা মানুষকে একত্রিত করে এবং এই আশা জাগায় যে সহিংসতা ও অভ্যুত্থান ছাড়াই পরিবর্তন সম্ভব।
সেনেগালের মানুষের একটি দর্শন আছে যার নাম তেরাঙ্গা ও লোপ ভাষায়, যার অর্থ আতিথেয়তা, কিন্তু এর তাৎপর্য নিছক সৌজন্যের চেয়ে অনেক গভীর। তেরাঙ্গা হলো সেই নীতি যা বলে যে আপনার প্রায় কিছুই না থাকলেও তা অন্যের সাথে ভাগ করে নেওয়া আপনার কর্তব্য। ব্যক্তিগত সম্পদের চেয়ে পারস্পরিক সহযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সেনেগালের কোনো গ্রামে যান, তারা কোনো কাগজপত্র বা টাকা না চেয়েই আপনাকে খাওয়াবে এবং থাকার জায়গা দেবে। অতিথিরা তাদের কাছে পবিত্র। এই দর্শন দেশটিকে দারিদ্র্যের মধ্যেও তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকতে সাহায্য করে। মানুষ তিক্তমনা হয় না, কারণ তারা জানে যে বিপদের সময় তাদের প্রতিবেশীরা সাহায্য করবে। তেরাঙ্গা একটি সাংস্কৃতিক বিধি যা সেনেগালকে তার অনেক প্রতিবেশীর মতো বিশৃঙ্খলা ও যুদ্ধের দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করে। এটি সেই আঠা যা সমাজকে একত্রিত করে রাখে। সেনেগালকে পশ্চিম আফ্রিকার কালো মুক্তা বলা হয় এবং সত্যিই চারপাশের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এই দেশটি স্বতন্ত্র। এর প্রতিবেশীরা যখন স্বৈরশাসনের অধীনে বাস করে, তখন এখানে গণতন্ত্র সংরক্ষিত হয়েছে। এখানে সন্ত্রাসবাদের দর্শন প্রচলিত, তখন চারদিকে সহিংসতা ও অবিশ্বাস রাজত্ব করে। সমস্যা প্রচুর: দারিদ্র্য, দুর্নীতি, জলবায়ু বিপর্যয়, চীনের ঋণ, শিশু নির্যাতন, বৈধ মাছ ধরা এবং ইউরোপে বিপজ্জনক যাত্রা। কিন্তু আশাও আছে। একজন তরুণ রাষ্ট্রপতি, গ্যাস ক্ষেত্র, একটি শক্তিশালী সঙ্গীত সংস্কৃতি এবং প্রতিকূলতা সত্ত্বেও টিকে থাকা মানুষ। সেনেগাল দেখায় যে আফ্রিকা কেবল যুদ্ধ এবং দুর্ভিক্ষ নয়, বরং গণতন্ত্র, প্রাচীন ঐতিহ্য এবং টিকে থাকার ইচ্ছাশক্তিও বটে। দেশটির ভবিষ্যৎ তার নিজের হাতেই। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।